ইলেকট্রন আবিষ্কার হয়ে যাওয়ার ঠিক পরপরই বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা এক্সপেরিমেন্টের মাধ্যমে পরমাণুর একটি মডেল দাঁড় করান। আলফা কণা এক্সপেরিমেন্টে তিনি একটি তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করেন, যেখান থেকে আলফা পার্টিকেল ইমিট হয়ে গোল্ড ফয়েলের ভিতর দিয়ে যাতায়াত করে। এ সময় আলফা পার্টিকেলটি বিভিন্ন দিকে স্ক্যাটার্ড হয়। পিছনে রাখা পর্দায় এই স্ক্যাটারিংয়ের মাত্রা দেখে তিনি পরমাণুর গঠন সম্পর্কে একটি মতবাদ দেন, যেটি রাদারফোর্ড মডেল হিসেবে পরিচিত। তিনি প্রথম দেখান যে পরমাণুর সকল ভর আসলে নিউক্লিয়াস নামক জায়গায় সঞ্চিত হয়ে থাকে এবং এর চার্জ পজিটিভ। রাদারফোর্ডের এই মডেলে কিছু সীমাবদ্ধতা ছিল। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনের প্রদক্ষিণ ব্যাখ্যা করতে ব্যর্থতা, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে ব্যর্থতা এবং পরমাণুকে গ্রহ নক্ষত্রের সাথে তুলনা, যেখানে গ্রহ নক্ষত্রগুলো চার্জ নিরপেক্ষ কিন্তু পরমাণুর ইলেকট্রন এবং প্রোটন চার্জিত। ফলে নিলস বোর এসে একটি সংশোধিত মডেল দাঁড় করান, যেটি পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা দিতে পেরেছিল, কিন্তু শুধুমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পেরেছিল। পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করার জন্য তিনি প্ল্যাঙ্কের কোয়ান্টাইজেশন থিওরি এবং সেখান থেকে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম এর কোয়ান্টাইজেশন থিওরি দেন, যেটি অ্যাম্বিয়ার ইকুয়াল টু NH/2π হিসেবে পরিচিত। তিনি সর্বপ্রথম বলেছিলেন যে ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি গ্রহণ অথবা ত্যাগ করে, যে কোনো ধরনের শক্তি গ্রহণ ত্যাগ করে না। বোর মডেলের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তিনি ইলেকট্রনকে কণা হিসেবে ধরেছিলেন, ফলে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী তিনি ব্যাখ্যা করতে পারেননি। তাছাড়া তিনিই প্রথম ইলেকট্রনকে কণা হিসেবে ধরে নির্দিষ্ট অরবিটের কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে ইলেকট্রন একটি তরঙ্গ হয়, ইলেকট্রন অরবিটের পরিবর্তে অরবিটাল হিসেবে থাকে। বোরের মডেল কিছু জিনিসের ব্যাখ্যা দিতে পারছিল না, ঠিক এই যেমন জিম্যান ইফেক্ট এবং স্টার্ক ইফেক্ট। পারমাণবিক বর্ণালী যখন অতি শক্তিশালী চুম্বকের মধ্য দিয়ে নেওয়া হয়, তখন পারমাণবিক রেখা বা লাইন স্পেকট্রামগুলো আরও কয়েকটি সূক্ষ্ম রেখায় ভাগ হয়ে যায়। ইলেকট্রনকে কণা হিসেবে বিবেচনা করলে এই স্প্লিটিংয়ের কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। তৎকালীন সময়ে বিজ্ঞানীদের মধ্যে আলো কি কণা নাকি তরঙ্গ, এটা নিয়ে একটা তর্ক ছিল। 1800 সালের দিকে আলো তরঙ্গ এবং 1900 সালের প্রথম দিকে আলো কণা এই ধর্ম প্রমাণিত হয়। বিজ্ঞানী ডি ব্রগলি তখন চিন্তা করেন, ইলেকট্রনও কি কণা এবং তরঙ্গ দুটোর মধ্যে আচরণ করে। তিনি একটি হাইপোথিসিস দাঁড় করান, যেটি ডি ব্রগলি হাইপোথিসিস হিসেবে পরিচিত বা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি হিসেবে পরিচিত, যেখানে তিনি উল্লেখ করেন আমাদের চারপাশের সকল পার্টিকেলই একই সাথে কণা এবং তরঙ্গ দুটোই। ডি ব্রগলির এই হাইপোথিসিস দেওয়ার আরও কয়েক বছর পর বিজ্ঞানী জার্মার ডিফ্রেকশন মেথডের মাধ্যমে প্রমাণ করেন যে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম রয়েছে। ইলেকট্রনের তরঙ্গ ধর্ম নিশ্চিত হওয়ার পর বিজ্ঞানী শ্রোডিঞ্জার একটি প্রলয়ঙ্করী কাজ করেন। তিনি নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনকে একটি স্থির তরঙ্গ বিবেচনা করে সেখানে হায়ার ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে একটি সমাধান করেন। এই সমাধানের ফলে অরবিটের পরিবর্তে অরবিটাল কনসেপ্টের অবতারণা হয়, যেখানে 3টি কোয়ান্টাম সংখ্যা n, l এবং m এর মাধ্যমে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কতটুকু দূরত্বে, কেমন আকৃতিতে এবং ত্রিমাত্রিক দিকবিন্যাস কেমন তা সম্পর্কে জানা যায়। পরবর্তীতে অন্য আরেকজন বিজ্ঞানী পল ডিরাকের ইকুয়েশন থেকে আরেকটি কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যার উদ্ভব হয়, যেটি ইলেকট্রনের নিজের অক্ষের দিকে ঘূর্ণন প্রকাশ করে। ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা ধারণা চলে আসার পর 3জন বিজ্ঞানী যথাক্রমে আউবাউ প্রিন্সিপাল, পলির বর্জন নীতি এবং হুন্ডির নীতি, এই 3টি নীতির মাধ্যমে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঠিক কীভাবে বিন্যস্ত থাকে তা আমরা আরও ভালোভাবে জানতে পারি, যা পরবর্তীতে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ায় পরমাণুর ভূমিকা বেশ ভালোভাবে ব্যাখ্যা করতে সক্ষম হয় এবং এসব নীতির উপর ভিত্তি করেই গড়ে ওঠে আধুনিক রসায়ন বিজ্ঞানের ভিত্তি। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিজ্ঞানের পাশেই থাকুন, বিকজ সায়েন্স ইজ এভরিথিং।